আসসালামু আলাইকুম। ইতিহাস বিভাগের অনার্স চতুর্থবর্ষের প্রিয় ছাত্রছাত্রীদের বাংলার ইতিহাস অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তহুরা জেসমিন খান, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ, চট্টগ্রাম কলেজ। বরাবরের মতোই আলোচনা শুরুতে তোমাদেরকে অনার্স চতুর্থ বর্ষের বাংলার ইতিহাসের সিলেবাস দেখিয়ে দেওয়া হচ্ছে। বাংলার ইতিহাসে আমার আজকের আলোচনার বিষয় শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক। আবুল কাশেম ফজলুল হক ছিলেন বাঙালি আইনজীবী, লেখক এবং সংসদ সদস্য। বিংশ শতাব্দীর প্রথমার্ধে আবুল কাশেম ফজলুল হক বাঙালি কূটনীতিক হিসেবে পরিচিতি লাভ করেন। রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের নিকট শেরে বাংলা এবং হক সাহেব নামে পরিচিত ছিলেন। শেরে বাংলা একে ফজলুল হক অনেক রাজনৈতিক পদে অধিষ্ঠিত ছিলেন। তন্মধ্যে 1935 খ্রিস্টাব্দে কলকাতার মেয়র, 1937 থেকে 1943 খ্রিস্টাব্দ পর্যন্ত অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, 1954 খ্রিস্টাব্দে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী, 1955 খ্রিস্টাব্দে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, 1956 থেকে 1958 খ্রিস্টাব্দে পূর্ব পাকিস্তানের গভর্নর। 1953 খ্রিস্টাব্দের শেষের দিকে যুক্তফ্রন্ট গঠনে প্রধান নেতাদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। শেরে বাংলা একে ফজলুল হকের কর্মজীবন সম্পর্কে আলোচনা করবে। তার প্রারম্ভিক জীবন সম্পর্কে আলোচনা করা হলো। আবুল কাশেম ফজলুল হক 1873 খ্রিস্টাব্দে 26 অক্টোবর বরিশাল জেলার রাজাপুর থানার সাতুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা গাজী মোহাম্মদ ওয়াজেদ এবং মাতা সাইদুন্নেসা খাতুন। একে ফজলুল হকের প্রাথমিক শিক্ষা বাড়িতেই শুরু হয়। পরে তিনি গ্রামের পাঠশালায় ভর্তি হন। গৃহশিক্ষকদের কাছে তিনি আরবি, ফার্সি এবং বাংলা ভাষায় শিক্ষা লাভ করেন। 1881 খ্রিস্টাব্দে ফজলুল হক বরিশাল জেলা স্কুলে তৃতীয় শ্রেণীতে ভর্তি হন। 1886 খ্রিস্টাব্দে অষ্টম শ্রেণীতে বৃত্তি লাভ করেন। 1889 খ্রিস্টাব্দে তিনি প্রবেশিকা পরীক্ষায় তৎকালীন ঢাকা বিভাগে মুসলমানদের মধ্যে প্রথম স্থান দখল করেন। এরপরে তিনি কলকাতায় গমন করেন। 1851 খ্রিস্টাব্দে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে FA পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। FA পাশ করার পর তিনি গণিত, রসায়ন ও পদার্থবিদ্যায় অনার্স সহ একই কলেজে BA ক্লাসে ভর্তি হন। 1893 খ্রিস্টাব্দে তিনি 3টি বিষয়ে অনার্স সহ প্রথম শ্রেণীতে BA পাশ করেন। পরে তিনি অঙ্কশাস্ত্রে MA পরীক্ষায় প্রথম শ্রেণী লাভ করেন। 1857 খ্রিস্টাব্দে কলকাতার রিপন কলেজ থেকে BA পাশ করে স্যার আশুতোষ মুখার্জির শিক্ষানবিশ হিসেবে কলকাতা হাইকোর্টে নিজের নাম তালিকাভুক্ত করেন ফজলুল হক।
2 বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করার পরে 1900 খ্রিস্টাব্দে তিনি সরাসরি আইন ব্যবসা শুরু করেন। পিতার মৃত্যুর পরে 1901 খ্রিস্টাব্দে তিনি বরিশালে ফিরে আসেন এবং বরিশাল আদালতে যোগ দেন। 1903 থেকে 1904 সালে বরিশাল বার অ্যাসোসিয়েশনের সহকারী অধ্যাপক পদে সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হন। এ সময়ই বরিশাল রাজচন্দ্র কলেজের অধ্যক্ষ ডক্টর হরেন্দ্রনাথ মুখার্জির অনুরোধে রাজচন্দ্র কলেজে অঙ্কশাস্ত্রের অধ্যাপক হিসেবে যোগ দেন ফজলুল হক। 1906 খ্রিস্টাব্দে ফজলুল হক সরকারি চাকরি গ্রহণ করেন। পূর্ব বাংলার গভর্নর বেমফিল্ড ফুলার ফজলুল হককে ডেকে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেন। তিনি কিছুদিন ঢাকা ও ময়মনসিংহে কাজ করেন। এরপর ফজলুল হককে জামালপুর মহকুমার SDO হিসেবে নিযুক্ত করা হয়। বঙ্গভঙ্গকে কেন্দ্র করে জামালপুরে হিন্দু মুসলমানদের মধ্যে রক্তক্ষয়ী দাঙ্গা হয়। ফজলুল হকের আন্তরিক প্রচেষ্টায় সেখানে দাঙ্গা বন্ধ হয়। 1908 খ্রিস্টাব্দে ফজলুল হক SDOর পদ ছেড়ে সমবায়ের সহকারী রেজিস্ট্রার পদ গ্রহণ করেন। এ সময়ে তিনি গ্রামে গ্রামে ঘুরে কৃষক শ্রমিকদের বাস্তব অবস্থা নিজের চোখে পর্যবেক্ষণ করেন। সরকারের সাথে মতদ্বৈততার কারণে অল্প দিনের মধ্যেই তিনি চাকরি ছেড়ে দেন। 1911 খ্রিস্টাব্দে ফজলুল হক কলকাতা হাইকোর্টে যোগ দেন। তৎকালীন বরিশাল পৌরসভার চেয়ারম্যান অশ্বিনী কুমার দত্ত একে ফজলুল হককে কমিশনার পদে প্রার্থী হওয়ার আহ্বান জানান। একে ফজলুল হক পৌরসভা ও জেলা বোর্ডের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সদস্য নির্বাচিত হন। এই নির্বাচনের মাধ্যমে একে ফজলুল হকের রাজনৈতিক জীবনের সূত্রপাত ঘটে। 1913 খ্রিস্টাব্দে মাত্র 39 বছর বয়সে একে ফজলুল হক বঙ্গীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। 1913 থেকে 1916 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি বঙ্গীয় আইন পরিষদের সভায় মোট 148 বার বক্তৃতা করেন। তার অদম্য চেষ্টার ফলে 1916 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় এলাকায় কারমাইকেল ও টেইলর হোস্টেল স্থাপন করা হয়। খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ নিয়ে বাংলার জনগণ বিভক্ত হয়ে পড়লে নবাব স্যার সলিমুল্লাহ মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য একটি সংগঠন গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। 1906 খ্রিস্টাব্দে 30 ডিসেম্বর নবাব সলিমুল্লাহ ঢাকায় অল ইন্ডিয়া মুসলিম এডুকেশন কনফারেন্স আহ্বান করেন। এই সম্মেলনে একটি কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি ছিলেন নবাব সলিমুল্লাহ এবং যুগ্ম সচিব ছিলেন নবাব ভিকারুল মুলক এবং আবুল কাসেম ফজলুল হক। এই কনফারেন্সে নবাব সলিমুল্লাহ নিখিল ভারত মুসলিম লীগ নামে রাজনৈতিক দল গঠনের প্রস্তাব পেশ করেন। এই প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। অবশেষে 1906 খ্রিস্টাব্দে মুসলিম লীগের সূত্রপাত ঘটে। 1914 খ্রিস্টাব্দে ফজলুল হক নিখিল ভারত কংগ্রেস দলে যোগ দেন। একই সঙ্গে তিনি মুসলিম লীগ ও কংগ্রেস দলের নেতা হয়ে ওঠেন। 1918 খ্রিস্টাব্দে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন।
ফজলুল হক খেলাফত আন্দোলনে অংশগ্রহণ করেন। প্রথম বিশ্বযুদ্ধের পরে খেলাফত আন্দোলনের সূত্রপাত ঘটে। একে ফজলুল হক নিখিল ভারত খেলাফত কমিটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিলে একে ফজলুল হক খুলনা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং নির্বাচিত হন। 1924 খ্রিস্টাব্দে তিনি পুনরায় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। এ সময়ে বাংলার গভর্নর লিটন ফজলুল হককে বাংলা শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। 1923 খ্রিস্টাব্দে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরুর নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল স্বরাজ্য দল। স্বরাজ্য দলের কর্মসূচি ছিল আইনসভায় নির্বাচিত হয়ে সরকারি নীতির বিরোধিতা সহ সরকারি বাজেট বা আয় ব্যয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করা। স্বরাজ্য পার্টি 1924 খ্রিস্টাব্দে বাজেটের প্রতি অনাস্থা জ্ঞাপন করে। এ সময় 1924 খ্রিস্টাব্দের 1 আগস্ট একে ফজলুল হক মন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। ভারতের ভবিষ্যৎ শাসনতন্ত্রের রূপরেখা নির্ধারণের লক্ষ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার র্যামজে ম্যাকডোনাল্ড 1930 খ্রিস্টাব্দে লন্ডনে একটি গোলটেবিল বৈঠক আহ্বান করেন। কংগ্রেসের পক্ষ থেকে মহাত্মা গান্ধী এই বৈঠক প্রত্যাখ্যান করেন, কিন্তু মুসলিম লীগ এই বৈঠকে অংশগ্রহণ করে। 1930 থেকে 1931 খ্রিস্টাব্দের প্রথম গোলটেবিল বৈঠকে ফজলুল হক বাংলা এবং পাঞ্জাবে মুসলমানদের জন্য সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিত্ব দাবি করেন। 1935 খ্রিস্টাব্দে একে ফজলুল হক কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। তিনি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম মুসলিম মেয়র। আবুল কাসেম ফজলুল হক শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পরে কৃষকদের রাজনীতি নিয়ে সম্পূর্ণভাবে জড়িয়ে পড়েছিলেন। 1929 খ্রিস্টাব্দের 4 জুলাই বঙ্গীয় আইন পরিষদের 25 জন মুসলিম সদস্য কলকাতায় একটি সম্মেলনে মিলিত হন। এই সম্মেলনে নিখিল বঙ্গ প্রজা সমিতি নামে একটি দল গঠনের সিদ্ধান্ত হয়। বাংলার কৃষকদের উন্নতি সাধনে ছিল এই সমিতির অন্যতম লক্ষ্য। 1929 খ্রিস্টাব্দে নিখিল বঙ্গ প্রজা সম্মেলন অনুষ্ঠিত হয় কলকাতায়। 1934 খ্রিস্টাব্দে প্রজা সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায়। এই সম্মেলনে একে ফজলুল হক সর্বসম্মতিক্রমে নিখিল বঙ্গ প্রজা সমিতির সভাপতি নির্বাচিত হন। 1935 খ্রিস্টাব্দে বঙ্গীয় প্রজা সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয় ময়মনসিংহে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত সঙ্গীত এবং মরমী শিল্পী আব্বাস উদ্দিনের গানের মধ্য দিয়ে এই সম্মেলন শুরু হয়েছিল। এই প্রজা সমিতির মধ্য দিয়ে পরবর্তীতে কৃষক প্রজা পার্টির সূত্রপাত ঘটে। 1937 খ্রিস্টাব্দের মার্চে বঙ্গীয় আইন পরিষদের নির্বাচনে কৃষক প্রজা পার্টির পক্ষ থেকে পটুয়াখালী নির্বাচনী এলাকা থেকে একে ফজলুল হক ও মুসলিম লীগের মনোনীত পটুয়াখালীর জমিদার ও ঢাকার নবাব পরিবারের সদস্য খাজা নাজিমউদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করেন। ফজলুল হক পিরোজপুর উত্তর এবং পটুয়াখালী আসনে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনে জয়লাভ করেন। পটুয়াখালী আসনে তিনি খাজা নাজিমউদ্দিনকে প্রায় 8,000 ভোটের ব্যবধানে পরাজিত করে বিস্ময়ের সৃষ্টি করেন। নির্বাচনে কোনো দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। তাই মুসলিম লীগের সাথে সমঝোতায় গিয়ে একে ফজলুল হক 11 সদস্য বিশিষ্ট যুক্ত
মন্ত্রিপরিষদ গঠন করেন। মন্ত্রীদের মধ্যে 3 জন কৃষক প্রজা পার্টির, 3 জন মুসলিম লীগের, 3 জন বর্ণ হিন্দুর এবং 2 জন তফসিলি সম্প্রদায়ের। 1937 খ্রিস্টাব্দের 1 এপ্রিল একে ফজলুল হকের নেতৃত্বে গঠিত মন্ত্রিপরিষদ গভর্নর অ্যান্ডারসনের কাছে শপথ গ্রহণ করেন। বাংলার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন আবুল কাশেম ফজলুল হক। 1940 খ্রিস্টাব্দের 23 মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে মুসলিম লীগের পক্ষ হতে ঐতিহাসিক লাহোর প্রস্তাবের প্রারম্ভিক খসড়া তৈরি করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সিকান্দার হায়াত খান এবং প্রস্তাবটি উপস্থাপন করেন একে ফজলুল হক। ঐতিহাসিক লাহোর প্রস্তাব হচ্ছে ভারতীয় উপমহাদেশে বসবাসকারী মুসলমানদের জন্য একটি পৃথক রাষ্ট্রের দাবি জানিয়ে উত্থাপিত প্রস্তাবনা। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সিকান্দার হায়াত খান লাহোর প্রস্তাবের প্রারম্ভিক খসড়া তৈরি করেন, যা আলোচনা ও সংশোধনের জন্য নিখিল ভারত মুসলিম লীগের সাবজেক্ট কমিটি সমীপে পেশ করা হয়। সাবজেক্ট কমিটি এই প্রস্তাবটিতে আমূল সংশোধন আনয়নের পরে 23 মার্চ সাধারণ অধিবেশনে মুসলিম লীগের পক্ষ হতে ফজলুল হক সেটি উপস্থাপন করেন এবং চৌধুরী খালিকুজ্জামান ও অন্যান্য মুসলিম নেতৃবৃন্দ তার সমর্থন করেন। পাকিস্তান গঠিত হওয়ার পর থেকে ফজলুল হক ঢাকা হাইকোর্টে পুনরায় আইন ব্যবসা শুরু করেন। তিনি ঢাকা হাইকোর্ট বারের প্রথম সভাপতি নির্বাচিত হন। 1951 খ্রিস্টাব্দে তিনি পূর্ব পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন। 1953 সাল পর্যন্ত তিনি এই পদে নিযুক্ত ছিলেন। 1953 খ্রিস্টাব্দে তার বাসভবনে কৃষক প্রজা পার্টির কর্মীদের সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে তিনি কৃষক প্রজা পার্টি থেকে প্রজা শব্দটি বাদ দিয়ে কৃষক শ্রমিক পার্টি গঠন করেন এবং পার্টির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। 1954 সালের প্রাদেশিক নির্বাচনকে সামনে রেখে 1953 সালের 4 ডিসেম্বর একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে নিয়ে গঠিত হয় যুক্ত ফ্রন্ট। 1954 খ্রিস্টাব্দের 10 মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে যুক্ত ফ্রন্ট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। 1954 খ্রিস্টাব্দের 3 এপ্রিল একে ফজলুল হক 4 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন করেন। 15 মে পূর্ণাঙ্গ মন্ত্রিপরিষদ গঠন করা হয়। বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন শের বাংলা একে ফজলুল হক। পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পরে ফজলুল হক কলকাতা সফরে যান। 1954 খ্রিস্টাব্দের 31 মে পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ যুক্ত ফ্রন্ট মন্ত্রিপরিষদ বাতিল করে দিয়ে প্রদেশের গভর্নরের শাসন প্রবর্তন করেন। 1955 খ্রিস্টাব্দের 5 জুন সংখ্যা সাম্যের ভিত্তিতে গণপরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় এবং কোয়ালিশন সরকার গঠিত হয়। মুসলিম লীগের চৌধুরী মোহাম্মদ আলী কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ গঠন করেন। একে ফজলুল হক এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ লাভ করেন। 1956 খ্রিস্টাব্দের 29 ফেব্রুয়ারি পাকিস্তানের শাসনতন্ত্র গৃহীত হয় এবং 23 মার্চ থেকে তা কার্যকর করা হয়। এ সময় একে ফজলুল হক স্বরাষ্ট্রমন্ত্রীর পদ
থেকে অব্যাহতি নিয়ে 83 বছর বয়সে করাচি থেকে ঢাকা এসে 1956 খ্রিস্টাব্দের 24 মার্চ পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। 1958 খ্রিস্টাব্দের 1 এপ্রিল পাকিস্তান কেন্দ্রীয় সরকার ফজলুল হককে গভর্নরের পদ থেকে অপসারণ করেন। পূর্ব পাকিস্তানের গভর্নরের পদ থেকে তাকে অপসারণ করা হলে ফজলুল হক তার 86 বছরের বৈচিত্র্যময় রাজনৈতিক জীবন থেকে অবসর গ্রহণ করেন। 1958 খ্রিস্টাব্দের 27 অক্টোবর আবুল কাসেম ফজলুল হককে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ পদক হেলাল-ই-পাকিস্তান খেতাব দেওয়া হয়। 1961 খ্রিস্টাব্দের 30 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকবৃন্দ তাকে সংবর্ধনা জ্ঞাপন করে এবং তাকে হলের আজীবন সদস্য পদ প্রদান করা হয়। এই সংবর্ধনা সভার পর তিনি আর কোনো জনসভায় যোগদান করেন। উনিশশো 1962 খ্রিস্টাব্দের 27 মার্চ ফজলুল হককে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। তিনি প্রায় 1 মাস চিকিৎসাধীন ছিলেন। 1962 খ্রিস্টাব্দের 27 এপ্রিল শুক্রবার সকাল 10:20 ফজলুল হক 88 বছর বয়সে মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফজলুল হককে সমাহিত করা হয়। একই স্থানে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও খাজা নাজিমুদ্দিনের কবর রয়েছে। তাদের তিনজনের সমাধিস্থলে ঐতিহাসিক 3 নেতার মাজার নামে পরিচিত। আজকের আলোচনা পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।